বসেন প্লিজ, বসেন বসেন। এই মহিলা কি হয় আপনার, কি হয়? এই মহিলা কি হয় আপনার? এই যে মামুনুল সাহেব, আপনার সেকেন্ড ওয়াইফ তো রিসোর্টে মামুনুল হক সাহেব একটা নারী সহ ধরা পড়েছিলেন। সেই বাড়িতে স্ত্রী যদি হয় তাহলে ওখানে আপনারা যখন ঢুকছেন, ঢুকার সময় আপনি কিভাবে ঢুকছেন? ওই রিসোর্টে তো ওখানে একটা লেখার নাম লিস্ট করতে হয় যে আপনি কিভাবে ওখানে ঢুকলেন, কিন্তু ওখানে কিন্তু ওই রিসোর্টে ওই জান্নাত আর ঝর্ণা নামটা লেখা ছিল না। জনগণের ভোটাধিকার নিয়ে যদি খেলবার চেষ্টা করেন, এটা সে আগুন যে আগুনে আইয়ুব খান পুরো ছারখার হয়ে গিয়েছে। এটা সে আগুন যে আগুনে শেখ হাসিনা তার গদি সহ জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। আরেকটি বিপ্লবের প্রয়োজন হয়, আরেকটি অভ্যুত্থানের প্রয়োজন হয়, সে অভ্যুত্থানের জন্য প্রস্তুত থাকবে তো। মামুনুল হকের বিয়ে নিয়ে আরও এক ভয়ানক নতুন এক তথ্য আসছে। মামুনুল হক নিজে মুখ খুলেছেন। দর্শক মণ্ডলী, গতকালকে যেই বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড়, এবং তারপর পরেই বেশ কয়েকজন বিশ্লেষক এটা নিয়ে কিন্তু অনেকভাবে আলোচনা করেছেন, এবং সেখানে আমরা দেখতে পারলাম প্রায় মানুষই, প্রায় জনগণই মামুনুল হকের দোষ দিচ্ছেন। বলছেন যে মামুনুল হককে সকলে বিশ্বাস করেছিল, সকলেই মামুনুল হকের কথা মেনেছিল, কিন্তু এখন মানছে না, কারণ মামুনুল হক তিনি যে দাবি করেছেন সেই দাবি পুরোপুরি মিথ্যা। প্রিয় দর্শক শ্রোতা, আসলেই কোনটা সত্য আমরা একটু বিস্তারিত ভিডিও স্ক্রিনে দেখব, এবং সেই সাথে সাম্প্রতিক সময় মামুনুল হক কিন্তু সরকারের বিরুদ্ধে একটা বক্তব্য দিয়েছে, যে বক্তব্যটা আপনাদের শোনা উচিত, এবং সেই বক্তব্য শোনার পর আপনাদের মত পাল্টিয়ে ফেলতে পারেন যে কোনো সময়। কথা বেশি বাড়াতে চাই না, চলেন বিস্তারিত ভিডিও স্ক্রিনে দেখে আসি কি বলছেন তারা। উনি হেরেছেন ববি হাজ্জাজ সাহেবের কাছে, যিনি এখন শিক্ষা বিষয়ক শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে কাজ করছেন। তো এই মামুনুল হক সাহেবকে নিয়ে এবারের বাজেট অধিবেশনের আলোচনায় গত দুদিন আগে বেশ মামুনুল হক সাহেবের একটা কাজ নিয়ে বেশ কথা হয়েছে, এবং এই আলোচনাটা তুলেছিলেন ঢাকা 1 আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। তিনি বলার চেষ্টা করেছিলেন যে মামুনুল হক সাহেবের অতীত কর্মকাণ্ড নিয়ে 2021 সালে একটা ঘটনাকে উল্লেখ করেছিলেন। তিনি নারায়ণগঞ্জে একটা রিসোর্টে মামুনুল হক সাহেব একটা নারী সহ ধরা পড়েছিলেন, সেই ঘটনাটাকে উনি উল্লেখ করেছেন। যদিও মামুনুল হক সাহেব শুরু থেকেই বলে আসছিলেন ওই নারী তার বিবাহিতা স্ত্রী, এবং সেটা নিয়ে তখন এই আমাদের এই এমপি সাহেব আবু আশফাক সাহেব উনি জিজ্ঞাসা করেছিলেন যে মামুনুল হক সাহেবকে যে নারী সহ পাওয়া গিয়েছিল সেটা কি তার আসলে মুতা বিবাহ ছিল নাকি অন্য কিছু ছিল। এই প্রসঙ্গ নিয়ে আবার মুতা বিবাহ নিয়ে বেশ একটা সরস আলোচনা কিন্তু জাতীয় সংসদে হয়েছিলেন। সংসদের যেটা রীতি, সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য কিন্তু যখন কথা বলেন তারা কিন্তু স্পিকারকে লক্ষ্য করে বলেন। যেহেতু উনি স্পিকারকে লক্ষ্য করে বলেছিলেন, অতএব স্পিকার বলেছিলেন যে এটা আমাকে কাছে আপনারা জানতে চাইছেন, আপনি কেন জানতে চাইছেন, আপনি কি আমাকে এই বিষয়ে বিশেষজ্ঞ মনে করেন। তারপরে তিনি মুতা বিবাহ সম্পর্কে উনি যতটুকু জানেন সেটা সম্বন্ধে একটা ধারণা দিয়েছেন যে এটা একটা চুক্তিবদ্ধ বিয়ে হয়, সাময়িক সময়ের জন্য যদি কখনো কেউ প্রবাসে যায়, সফরে যায়, তখন অল্প সময়ের জন্য একটা চুক্তিবদ্ধ একটা বিয়ে করতে পারেন। তো এগুলো উনি বলেছেন। এটা বলার পর বিরোধী দলীয় উপনেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি দাঁড়িয়ে প্রতিবাদ করেন এবং তিনি বলেন যে মামুনুল হক সাহেবের ব্যাপারটা নিয়ে আসলে মীমাংসা হয়ে গেছে, ওনার এটা বৈধ বিবাহ ছিল এবং এটা মোটেই মুতা বিবাহ ছিল না, এটুকু বলেছেন। পরবর্তী সময়ে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে জামাতে ইসলামের আরেকজন সংসদ সদস্য মুজিবুর রহমান, তিনি মুতা বিবাহ কাকে বলে না বলে তার একটা ব্যাখ্যা দেন, এবং ব্যাখ্যা দিয়ে বলেন ইসলামের একদম প্রাথমিক যুগে মুতা বিবাহ করা যেত, কিন্তু পরবর্তী সময় তা চিরতরে হারাম এবং নিষিদ্ধ করা হয়েছে। এই পর্যন্ত কিন্তু আলোচনা হলো। আলোচনা হওয়ার পর সামগ্রিক সব মিলিয়ে স্পিকার এবং আপনার চিফ হুইপ যিনি ছিলেন নূর ইসলাম সাহেব, উনি বলেছেন যে এই আলোচনাটা, এই বক্তব্যে কিছু কিছু বক্তব্য আছে যেগুলো অসংসদীয়, অতএব এগুলো
সংসদের যে কার্য বিবরণী আছে সেখান থেকে বাদ দেওয়ার অনুরোধ করেন এবং সে অনুযায়ী স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এটার সঙ্গে সহমত পোষণ করেন এবং তিনি বলেন যে একজন রাজনৈতিক বা ধর্মীয় নেতার জীবনের ব্যক্তিগত বা অন্ধকার অংশ নিয়ে সংসদে আলোচনার কোনো প্রয়োজন নেই। এরপর উনি খন্দকার আশফাকের দেওয়া মুতা বিবাহ সংক্রান্ত সম্পূর্ণ বক্তব্যটা সংসদের কার্য বিবরণী থেকে এক্সপান্স করার কথা ঘোষণা দেন। তখন উনি এক্সপান্স কিন্তু করে দিলেন। করে দেওয়ার আগে একটা কথা কিন্তু বললেন, যেটা আমি একটু উচ্চারণ করলাম, সেটা হলো একজন রাজনৈতিক বা ধর্মীয় নেতার জীবনের ব্যক্তিগত বা অন্ধকার অংশ নিয়ে সংসদে আলোচনার কোনো প্রয়োজন নেই। এই যে কথাটা, এই যে বাক্যটা উনি বললেন, এই বাক্যটার মাধ্যমে কিন্তু উনি আসলে বিতর্কটাকে জিয়েই রাখলেন এবং এই ঘটনাটাকে উনি মৌলানা মামুনুল হক সাহেবের জীবনের অন্ধকার অংশ হিসেবে কিন্তু অভিহিত করলেন। তো উনি করেছেন, এটা ওনার দায়িত্ব। আমরা আলোচনা কেন করছি আজকে? আমি এইটুকু হলেই কিন্তু আলোচনা করতাম তা কিন্তু নয়। আমি আলোচনা করছি এই কারণে যে আজকে যখন আমি এই রেকর্ডিংটা করছি, আজকে 20 তারিখে, আজকে সকালের দিকে মৌলানা মামুনুল হক সাহেব নিজে তার ফেসবুকে একটা বড় পোস্ট দিয়েছেন, বেশ বড়, প্রায় 2360 শব্দের মতো হবে, 60-64 শব্দ। এরকম বিশাল একটা পোস্ট উনি দিয়েছেন। সেই পোস্টে উনি ডিটেইল বর্ণনা করেছেন ওই দিন কি ঘটেছিল, তার পেছনে কি ঘটনা ছিল, অনেক কিছু উনি বলেছেন। এবং ওনার এই বিশাল বক্তব্যটা পড়ার পর আমার কাছে মনে হলো যেটা নিয়ে একটু আলোচনা করা দরকার। আমার কাছে কেন মনে হলো, এটা আলোচনা শেষ দিকে যে হয়তো আপনারা বুঝতে পারবেন। উনি যে শুরু করেছেন, ওনার একটা শিরোনাম দিয়েছেন 501 ফ্যাসিবাদী হাসিনার ব্যর্থ প্রজেক্ট। আমি এটা দেখে আসলে পড়তে বসেছিলাম যে 501 কেন বললেন উনি। আমি 501 ঘটনা একটু বলে নিই। উনি ওখানে ওই যে রিসোর্টে উনি গিয়েছিলেন, নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্ট, সেই রিসোর্টের 501 নম্বর কক্ষে কিন্তু উনি ওনার ওই স্ত্রীকে নিয়ে অথবা ওই নারীকে নিয়ে অবস্থান করছিলেন। মানে ওই রুম নাম্বার হিসেবে উনি এটাকে 501 ফ্যাসিবাদী হাসিনার ব্যর্থ প্রজেক্ট। আমি এই প্রসঙ্গে শেষ দিকে আসবো। আমি এর আগে ওনার লেখাটা সম্বন্ধে একটু ধারণা দিয়ে নিই। উনি এই ঘটনাটা ডিটেল বর্ণনা করেছেন যে 2021 সালের 3 এপ্রিলে উনি কিভাবে ওখানে গিয়েছিলেন। তিনি বলেছেন যে সেদিন আমি আমার স্ত্রী জান্নাতারা ঝর্ণাকে নিয়ে নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টের 501 নম্বর কক্ষে অবস্থান করছিলাম। সেখানে পুলিশের নেতৃত্বে স্থানীয় আওয়ামী, সন্ত্রাসী, সাংবাদিক লীগ ও ঘাদানিকের প্রায় 100 খানেক সদস্য উপস্থিত হয়। ঘাদানিক জিনিসটা কি দেখুন, ওনার এই আগুনে হাত দিলে তারেক জিয়া এবং বিএনপি সরকার তোমরা চলে পুরো ভস্মীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। জনগণের অধিকার বাস্তবায়ন করেই আমাদের আন্দোলন ক্ষান্ত হবে ইনশাআল্লাহ। 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র জনতার মহা বিস্ফোরণের মধ্য দিয়ে গণ অভ্যুত্থান পরিণত হয় এবং ফ্যাসিবাদী স্বৈরাচারী ভারতের কৃতদাসী শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হয়। কখনো বিনা ভোটের সরকার, কখনো রাতের ভোটের সরকার, কখনো আমি আর ডামি নির্বাচনের সরকার গঠন করে শেখ হাসিনা বলতো উন্নয়নের গণতন্ত্র। মাত্র 3 মাস হলো একটি নতুন নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের বহু প্রতীক্ষিত ভোটাধিকার প্রয়োগের ফসল একটি সংসদ গঠিত হয়েছে, একটি সরকার ক্ষমতার মসনদে বসেছে। এই সময়ে বিরোধী দলগুলো দেশব্যাপী আবার দাবি দাওয়া নিয়ে রাজপথে নামতে বাধ্য হয়েছে। ঘটনাটা কি? সংগ্রামী দেশবাসী, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা বিগত ফ্যাসিবাদী আমলে বাংলাদেশের মানুষের
যে সম্মান এবং যে অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছি, ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা গণতন্ত্রের এক নতুন সংজ্ঞা বাংলাদেশের মানুষকে বোঝাবার চেষ্টা করেছিল। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে কখনো বিনা ভোটের সরকার, কখনো রাতের ভোটের সরকার, কখনো আমি আর ডামি নির্বাচনের সরকার গঠন করে শেখ হাসিনা বলতো উন্নয়নের গণতন্ত্র। গণতন্ত্রের এক নতুন ডেফিনিশন, একটা নতুন সংজ্ঞা বাংলাদেশের মানুষকে হাইকোর্ট দেখাবার মতো করে তিনি বোঝাবার চেষ্টা করেছিলেন। আর তিনি মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে একদিকে বাংলাদেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন, আরেকদিকে দৃশ্যমান পদ্মা সেতু আর মেট্রো রেলের মতো কিছু বড় বড় প্রকল্প বাস্তবায়ন করে মনে করেছিলেন বাংলাদেশের মানুষ বুঝি তার এই প্রতারণা বুঝতে পারবে না। কিন্তু বাংলার মানুষ তাদের সম্মান চেয়েছিল, বাংলাদেশের মানুষ তাদের অধিকার চেয়েছিল, বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে চেয়েছিল, বাংলাদেশের মানুষ তাদের ক্ষমতার মসনদে তাদের ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে চেয়েছিল। কিন্তু দেশের মানুষের চাওয়ার সঙ্গে ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা অব্যাহতভাবে নির্মম পরিহাস করে চলেছে, যার ফলশ্রুতিতে 2013 সালের শাপলা চত্বরের নবী প্রেমিক তাওহীদি জনতার বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলনের ভিত রচিত হয়েছিল, 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র জনতার মহা বিস্ফোরণের মধ্য দিয়ে গণ অভ্যুত্থান পরিণত হয় এবং ফ্যাসিবাদী স্বৈরাচারী ভারতের কৃতদাসী শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হয়। আমরা লক্ষ্য করতে পারছি বর্তমান সরকারের কাঁধে আবার নতুন করে ভূত সওয়ার হয়েছে। এটা হলো সেই শেখ হাসিনার ভূত, এটা হলো আবার সেই আওয়ামী লীগের ভূত। জনগণের ভোটাধিকারের সঙ্গে পরিহাস করবার এক অবিবেচনা প্রসূত এক ভূত আবার নতুন এই সরকারের কাঁধে সওয়ার হয়েছে। আমরা বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সকল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে 2024 জুলাই বিপ্লবের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়বার জন্য যে ঐতিহাসিক রাজনৈতিক ঐক্যমত্য প্রতিষ্ঠা করা হয়েছিল, সেখানে অঙ্গীকার ছিল জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে। জুলাই বিপ্লবের মৌলিক আকাঙ্ক্ষা ছিল দুটি। এক নম্বর আকাঙ্ক্ষা ছিল বৈষম্য বিলোপ করা, জুলাই বিপ্লবের 2 নম্বর আকাঙ্ক্ষা ছিল ফ্যাসিবাদের রাস্তা বন্ধ করা। দীর্ঘ আলাপ হলো, ঐক্যমত্য কমিশনে জুলাই সনদ বাস্তবায়িত, জুলাই সনদ প্রণীত হলো। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সকল রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করলো। আজ জাতীয় মণ্ডলী মামুনুল হকের এই বিষয়টা নিয়ে কিন্তু সংসদেও আলোচনা করা হয়েছে, যেটা আমরা দেখেছি এবং সেইখানে বেশ কথাবার্তা চলছিল এবং আমরা এটা নিয়ে একটা ভিডিও দিয়েছি আপনাদের, এবং আপনারাও সেখানে বেশ সাড়া দিয়েছেন। সেখানে অনেকে বলছেন যে মামুনুল হক সাহেব তিনি আসলে মিথ্যা কথা বলছেন এবং একজন হুজুর হয়ে এই কাজটা করা আসলে ঠিক হয় নাই। তিনি যেটা করেছেন এটা কেউ পছন্দ করছেন না। তো যাই হোক, এটা আপনাদের মতামত, আমি এখানে কোনো মতামত করতে চাই না। এবং সেই সাথে আমরা মাসুদ কামাল স্যার তিনিও বেশ এটা নিয়ে আলোচনা করেছেন, তার কথা অনুযায়ী লিখবেন। এবং সেই সাথে আমরা সরকারের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে মামুনুল হকের সেই হুঙ্কার খ্যাত ডায়লগগুলো, ভাষণগুলো, সেইগুলো কিন্তু শুনলাম।
আমি আশা করব ওই বিবাহ বা ওই রিসোর্ট কাণ্ড 501 নম্বর রুম ওই ঘটনা বাদ দিয়ে আপনার এই যে সরকারের বিরুদ্ধে তিনি এই যে আন্দোলন বা তিনি যে হুঙ্কার দিয়েছেন তার নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন এই বিষয়ে আপনারা কিছু বলেন। দর্শক মণ্ডলী ভালো থাকবেন, লিখবেন আপনাদের মতামতগুলি।